প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির টপিক 7 and 8। 7 এবং 8 টপিক আলোচনা করব, দুইটি টপিক। প্রথম টপিকে আছে অ্যারেস্ট অ্যান্ড অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট, অর্থাৎ রায়ের পূর্বে গ্রেপ্তার ও ক্রোক। একজন বাদী মামলা করছেন, একটা সম্পত্তির দখল উদ্ধারের মামলা করেছেন। তখন যদি বিবাদী যে সম্পত্তি নিয়ে মামলা হয়েছে সেই সম্পত্তিটা আবার এই বাদীকে বঞ্চিত করার জন্য, বাদী যদি রায় পেয়ে যায় তাহলে বাদী সম্পত্তি পেয়ে যাবে এই ভেবে যদি সেই সম্পত্তিটা বাদীর পরিবর্তে অন্য কাউকে ট্রান্সফার করে দেয়, দান করে দেয় বা বিক্রয় করে দেয়, তাহলে তো বাদী ক্ষতিগ্রস্ত হবে, ডিক্রি পেয়েও আর লাভ হবে না। কারণ এই সম্পত্তিটা হয়তোবা তার হাত ছাড়া হয়ে যাবে, অন্য একটা হাতে চলে যাবে, বা পেলেও আরো একটি হয়তোবা মামলা করা লাগতে পারে। তার মানে জটিলতা বেড়ে যাবে। এই কারণে যদি এরকম কোনো ঘটনা সৃষ্টি হয় যে একটি মামলা করা হয়েছে, মামলার বিষয়বস্তু নিয়ে বিবাদী কোনো চালাকি করার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে বাদী কি চাইতে পারে? ওই বিবাদীকে গ্রেপ্তার করতে চাইতে পারে, অথবা তার সম্পত্তি ক্রোক চাইতে পারে, এটা রায়ের পূর্বেই। তো এইটা আদেশ 38-এর বিধি 5, 6, 12 এবং 13-র আলোকে এই টপিকটা তৈরি করা হয়েছে। প্রথমেই, কোন ধরনের দেওয়ানি মোকদ্দমায় রায়ের পূর্বে বিবাদীর সম্পত্তি ক্রোক করার প্রার্থনা করা যায়, মানে এই যে রায়ের পূর্বে সম্পত্তি ক্রোক করব, এটা কোন ধরনের মামলায় করা যাবে? কোনো বিশেষ কোনো বিধান আছে কিনা যে এই ধরনের মামলাতেই করা যাবে, এই ধরনের মামলায় করা যাবে না? দেখা যাক। যে ধরনের দেওয়ানি মোকদ্দমায় রায়ের পূর্বে বিবাদীর সম্পত্তি ক্রোক করার প্রার্থনা করা যায়, এটা পারবো আমরা দেওয়ানি কার্যবিধির আদেশ 38 বিধি 6 এর বিধানে। তো এই বিধান মতে, বিশেষ করে অর্থ আদায়ের মোকদ্দমায়, কোন মোকদ্দমায়? অর্থ আদায়ের মোকদ্দমায়, অর্থাৎ মানি সুট, রায়ের পূর্বে বিবাদীর সম্পত্তি ক্রোক করার প্রার্থনা করা যায়। তবে পরিস্থিতি বিবেচনায় সকল ধরনের দেওয়ানি মোকদ্দমায় রায়ের পূর্বে বিবাদীর সম্পত্তি ক্রোক করার প্রার্থনা করার সুযোগ রয়েছে। বাদী তার মামলার ভবিষ্যৎ ডিক্রি নি- কার্যকর নিশ্চিত করার জন্য অত্র কার্যবিধির আদেশ 38 বিধি 5-এ উল্লেখিত শর্তাধীনে রায়ের পূর্বে বিবাদীর সম্পত্তি ক্রোক করার প্রার্থনা করতে পারবে। তাহলে কি কি শর্ত আছে? আচ্ছা, এখানে কি কি শর্ত আছে সেটা আমরা পরে দেখব। এখানে ছোট প্রশ্ন, এখানে বলা হচ্ছে কোন ধরনের মামলায়, কোন ধরনের দেওয়ানি মামলায় রায়ের পূর্বে ক্রোক করা যাবে। তো বেসিক্যালি অর্থ আদায়ের মামলায় রায়ের পূর্বে ক্রোক করা যাবে। এবং এখানে যে একটা পয়েন্ট দিয়েছি যে 38 আদেশের বিধি 5-এ উল্লেখিত শর্তাধীনে রায়ের পূর্বে বিবাদী সম্পত্তি ক্রোক করার প্রার্থনা করতে পারবে। তার মানে আমি এখানে পয়েন্টগুলো উল্লেখ করছি না, যেটা বিধি 5-এ বলা আছে সেইটা জাস্ট আমি এখানে বলে দিচ্ছি। যেহেতু ছোট প্রশ্ন, 2 বা 3 নম্বরের প্রশ্ন আসতে পারে, এই কারণে উত্তর ছোটই হবে। পরের প্রশ্ন হচ্ছে, অনুরূপ ক্রোকের আদেশ লাভের জন্য কি কি শর্ত পূরণ করতে হবে? ঠিক এই যে 1 নম্বর প্রশ্নে যে শর্তাধীনে ক্রোক করবে সেইটাই 2 নম্বর প্রশ্নে আছে। এখন প্রশ্ন বুঝতে হবে যে 1 নম্বর প্রশ্ন এসেছে না 2 নম্বর প্রশ্ন এসেছে, কোন ধরনের মামলায় চেয়েছে, না কি কি শর্ত পূরণ করার কথা বলা হয়েছে সেটা বুঝতে হবে। অথবা 1 এবং 2 দুইটা প্রশ্ন কম্বাইন আকারেও একসাথে আসতে পারে। যখন একসাথে আসবে তখন আপনাকে বুঝে দুইটা উত্তরে একসাথে করে দিতে হবে। আচ্ছা, রায়ের পূর্বে ক্রোকের আদেশ লাভের শর্তাবলী। একটি মামলা রায় হয়নি, মামলা চলাকালীন বিবাদীর সম্পত্তি ক্রোক চাচ্ছি, শর্তটা কি? আদেশ 38 বিধি 5-এর বিধান মতে মোকদ্দমার যে কোনো পর্যায়ে আদালত যদি এ মর্মে সন্তুষ্ট হন যে বিবাদী তার বিরুদ্ধে ভবিষ্যতে প্রদত্ত হতে পারে এরূপ ডিক্রির জারি কার্যক্রমে বাধা দান বা বিলম্বিত করার লক্ষ্যে, মানে মামলার বাদী ডিক্রি পেয়ে গেল কিন্তু বিবাদী তার বিরুদ্ধে যে ডিক্রিটা হলো এই ডিক্রিটা কার্যকর বাধা দান করতে, অথবা এটাকে ডিলে করতে, বিলম্বিত করতে, জটিলতা সৃষ্টি করার জন্য কি করে? ক, তার সম্পত্তির সমগ্র বা কোনো অংশ হস্তান্তর করার উপক্রম করেছে। মানে তার যে সম্পত্তি আছে সেটা স্থাবর হোক বা অস্থাবর হোক,
সেই সম্পত্তিটার পুরোটাই অথবা অংশবিশেষ কাউকে দান করে দিচ্ছে, মর্টগেজ রাখছে, লিজ দিয়ে দিচ্ছে, বিক্রয় করে দিচ্ছে, এভাবে নানানভাবে হস্তান্তর করার চেষ্টা করছে, ট্রান্সফার করার চেষ্টা করছে। উপক্রম করেছে মানে অ্যাবাউট টু, চেষ্টা করছে, এখনো করেনি, এবং এটা বাদী জানতে পেরেছে, তখন আবেদন করতে হবে। খ, তার সম্পত্তির সমগ্র বা কোনো অংশ আদালতের এখতিয়ারের স্থানীয় সীমা হতে অপসারণ করার উপক্রম করেছে। তার মানে সম্পত্তি হয়তো বা বিক্রয় করছে না, কিন্তু এটা যদি অস্থাবর সম্পত্তি হয়, মনে করেন তার একটা প্রপার্টি আছে, কার, একটা প্রাইভেট কার আছে, বা তার স্বর্ণালঙ্কার আছে, তো এগুলো রাজশাহী থেকে ঢাকায় নিয়ে চলে যাচ্ছে, রাজশাহী কোর্টে মামলা বা ঢাকা কোর্টে মামলা চট্টগ্রাম নিয়ে চলে যাচ্ছে। তার মানে আদালতের স্থানীয় সীমানার বাইরে যদি নিয়ে চলে যায়, তাহলে তো ওই আদালত সেটা ক্রোক করতে জটিলতা সৃষ্টি হবে, সরাসরি ক্রোক করতে পারবে না। যেই আদালতের এখতিয়ারে চলে যাবে, যেই থানা বা যে জেলার থানায় চলে যাবে, সেই জেলার থানার কোর্টের মাধ্যমে, নেজারত শাখার মাধ্যমে একটা দীর্ঘ প্রক্রিয়া, একটা লং প্রসেসের মাধ্যমে ক্রোক করতে হবে। এই যে জটিলতা এড়ানোর জন্য বাদী মামলা দরখাস্ত দিয়ে বলতে পারে যে, যেহেতু এই ঘটনাগুলো ঘটাচ্ছে বিবাদী, তাই তার সম্পত্তিটা ক্রোক করে আদালতের এখতিয়ারে নেওয়া হোক। তবে আদালত বিবাদীকে নির্দেশ দিতে পারে, আচ্ছা, ক্রোক না করেও আদালত বিবাদীকে সুযোগ দিতে পারে বিকল্প কোনো স্টেপ, মানে স্টেপ নেওয়ার জন্য বিবাদীকে বলতে পারে কি, আদালত নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জামানত হিসাবে দাখিল করার জন্য, মনে করেন 10 লক্ষ টাকার মামলা করেছে বাদী, বিবাদীর একটা প্রাইভেট কার আছে যেটার আনুমানিক মূল্য 15 লক্ষ টাকা। এছাড়া তার কোনো হয়তোবা দ্রুত বিক্রয়যোগ্য প্রপার্টি নাই, সে ভাড়া বাসায় থাকে, তার গ্রামে বা নিজের নামে কোনো সম্পত্তি নাই, বাবার থাকতে পারে কিন্তু নিজের নামে নাই। আচ্ছা, এখন বাদী দেখছে যদি এই মানি শুট মামলার 10 লক্ষ টাকা আমি যদি আদায় করতে চাই, তাহলে এই কারটা হয়তো বা ক্রোক করলে কি করা যাবে, সম্পত্তিটা আদায় করা যাবে, টাকাটা তুলে নেওয়া যাবে। তো কারটা সে যদি বিক্রয়ের চেষ্টা করে বা অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে দরখাস্ত দিয়ে আটকানো যাবে, এবং আদালত তাকে নোটিশ দিবে, হয় আপনি এটা ক্রোকের আওতায় দিয়ে দেন, অথবা এই যে 10 লক্ষ টাকার মামলা, আপনি ব্যাংকে চালানের মাধ্যমে 10 লক্ষ টাকা জমা দেন, জমা দেওয়ার পরে এই চালানটা আদালতে জমা দেন, তাহলে টাকা ব্যাংকে থাকলো, সরকারি কোষাগারে, এবং এই চালানটা আদালতে জমা থাকলো। তার মানে তার কাছে যদি টাকা থাকে, যেই টাকার পরিমাণের মামলায় যদি বাদী জিতে যায়, ডিক্রি পায়, তাহলে এই টাকাটা বাদী তুলে নিতে পারবে। আর যদি বাদী পরাজিত হয়, বাদী ডিক্রি না পায়, তাহলে বিবাদীর টাকা বিবাদী তুলে নিবে, অর্থাৎ সিকিউরিটি মানি হিসাবে তাকে রাখতে হবে। অথবা উক্ত সম্পত্তি বা তার মূল্য বা ডিক্রি পরিশোধ হওয়ার মতো উপযুক্ত অংশ আদালতের এখতিয়ারে ন্যস্ত করার জন্য। একই ধরনের পয়েন্ট, বিবাদী কেন জামানত দাখিল করবে না সেই বিষয়ে কারণ দর্শানোর জন্য হাজির হতে। অর্থাৎ প্রথম দুইটাতে জামানতের কথা বলা হচ্ছে, একটা সরাসরি টাকা জামানত রাখবে, অথবা কোনো সম্পত্তি আদালতে ন্যস্ত রাখবে, মানে আদালতের দায়িত্বে দিয়ে দিবে, আদালত সেটা রিসিভার নিয়োগের মাধ্যমে দেখভালের ব্যবস্থা করবে। আচ্ছা, তাছাড়া কি করতে পারে, তাকে শোকজ করতে পারে যে কেন আপনি এই যে সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যেটা বাদী দাবি করছে, তো বাদী যদি মামলায় জিতে যায়, তাহলে তো বাদী ক্ষতিগ্রস্ত হবে। তাই আপনার এই, আপনি হয় জামানত দেন, না হলে এই সম্পত্তিটা আদালতের এখতিয়ারে দিয়ে দেন, এবং যদি না দিতে চান, তাহলে কেন জামানত দিবেন না তার জন্য আপনি কারণ দর্শান। তার মানে ব্যাখ্যা দিতে হবে যে না দিলেও সমস্যা নাই, বা বাদী যেটা দাবি করছে আদৌ আমি কোনো কিছু ট্রান্সফার করছি না, বিবাদী এইভাবে জবাব দিতে পারে। আদালত উক্ত আদেশের সেই সাথে এইরূপ নির্দিষ্ট সম্পত্তি সমগ্র বা তার কোনো অংশ শর্ত সাপেক্ষে ক্রোকের আদেশ দিতে পারে। এই যে উপরের বিষয়গুলো যদি বিবাদী না করে, টাকা জমা না দেয়, বা তার যে প্রাইভেট প্রপার্টি সেটা স্থাবর হোক অস্থাবর হোক সেটা আদালতের এখতিয়ারে না দেয়, কিংবা সঠিকভাবে কারণ দর্শাতেও ব্যর্থ হয়, কারণ না দর্শায় বা কারণ দর্শালে আদালত সন্তুষ্ট না হয়,
তাহলে আদালত এই যে রায়ের পূর্বে ক্রোকের আদেশ দিয়ে দিবে বাদীর দরখাস্তের পক্ষে, মানে বাদীর দরখাস্ত মঞ্জুর হয়ে যাবে। আবার অত্র কার্যবিধির আদেশ 38 বিধি 6 এর বিধান মতে বিবাদী উপরে হচ্ছে 5, নিচেরটা 6, আদালত নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা হিসেবে দাখিল করতে ব্যর্থ হয়। বিবাদী যদি টাকা দাখিল করতে ব্যর্থ হয়, যেটা 5-এ বলা হলো, বা আদালত জামানত দাখিল না করার বিষয়ে কারণ দর্শাতে ব্যর্থ হয়, টাকাও জমা দিল না, কারণও দর্শালো না, মানে একেবারে প্লেন ফেল, সেক্ষেত্রে আদালত কি করবে? উপর উল্লেখিত শর্তাধীনে আদালত বিবাদীর উক্ত সম্পত্তি হতে ডিক্রি পরিশোধ হবার মতো উপযুক্ত অংশ রায় ঘোষণার পূর্বে নির্ধারিত পদ্ধতিতে ক্রোকের আদেশ দিবেন। মনে করেন তার 1 বিঘা সম্পত্তি আছে, 1 বিঘা বলতে 33% বা 20 কাঠা। এই সম্পত্তিটার প্রায় যদি 20 লক্ষ টাকা হয়, তাহলে মামলা হয়েছে 10 লক্ষ টাকার, তাহলে অর্ধেক আদালতের আদালত ক্রোক করবে, আর বাকি অর্ধেক ক্রোক করার দরকার নাই, ক্রোক আওতামুক্ত থাকবে। আবার যদি স্বর্ণালংকার হয়, তাহলে এই 10 লক্ষ টাকার মূল্যের স্বর্ণের অলংকার আদালতে ন্যস্ত করতে বলতে পারে, তখন আদালত একটা রিসিভার নিয়োগ করে তার কাছে সেটা রেখে দিবে। এই ধরনের স্থাবর অস্থাবর বিভিন্ন ধরনের সম্পত্তি ক্রয় করা যেতে পারে। আচ্ছা, এই যে একটু আগে আমি বলছি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করা যেতে পারে, তো কোনটা ক্রয় করা যাবে কোনটা ক্রয় করা যাবে না, এটারও কিন্তু একটা বিধান আছে। কোথায় আছে? এবার আমরা দেখব। কোন ধরনের সম্পত্তি রায়ের পূর্বে ক্রয়যোগ্য নয়, মানে ক্রয় করা যাবে না, ক্রয় করা উচিত হবে না। তার মানে বিবাদীকে এখানে কি দেওয়া হয়েছে? সুবিধা দেওয়া হয়েছে, বিবাদীকে একটু সেভ করা হয়েছে, সুরক্ষা দেওয়া হয়েছে। যে সকল সম্পত্তি রায়ের পূর্বে ক্রয়যোগ্য নয়, রায় হওয়ার পরে জারি মামলায় ক্রয় করা যাবে, কিন্তু কিন্তু রায়ের পূর্বে ক্রয় করা যাবে না, মামলা চলাকালীন। আবারও বলছি, এখন যেটা পড়বো, এখানে যেটা বলা হচ্ছে সেটা মামলা চলাকালীন, রায় হয়নি তার আগে ক্রয় করতে পারবে না বাদীর আবেদন ক্রমে, আদালত পারবে না। কারণ দেওয়ানি কার্যবিধির আদেশ 38 বিধি 12, আবারও বলছি বিধি 12-তে বলা হচ্ছে, এর আগে 5, 6 পড়লাম, এবার 12। এর বিধান মতে কৃষকের দখলে থাকা কোনো কৃষিজ দ্রব্য ক্রয়ের জন্য বাদী আবেদন করতে পারবে না। কৃষিজ দ্রব্য বলতে একজন কৃষক, তার নাঙ্গল থাকতে পারে বা পাওয়ার টিলার থাকতে পারে, যেটা চাষের জন্য উপযোগী। এছাড়া আরো চাষের প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকতে পারে, চাষের জন্য বীজ থাকতে পারে, বা যদি হাল চাষ করে নাঙ্গলের মাধ্যমে তাহলে 2টা গরু থাকতে পারে, এসেট্রা এসেট্রা। তো যেগুলো কৃষি কাজে মানে এগ্রিকালচারের জন্য তার দরকার, সেগুলো ক্রয় করা যাবে না। তাহলে কি হবে? তার জীবিকা নির্বাহ হতে কি হবে? ব্যর্থ হবে, সে ব্যাহত হবে। তাই এটা করা কি হবে? একজন কৃষকের সাথে অন্যায় করা হবে। যেহেতু মামলা চলছে, মামলায় তো এখনো সিদ্ধান্ত হয়নি, যেহেতু মামলায় সিদ্ধান্ত হয়নি, সেহেতু কি করা যাবে না? ক্রয় করা যাবে না। মামলায় যদি সিদ্ধান্ত হয় যে রায় পেয়ে গেল বাদী, বিবাদীর বিরুদ্ধে ডিক্রি হলো, তখন এই ডিক্রিটা জারি করলে তখন এগুলো আবার ক্রয় করা যাবে, তাতে আর বাধা নাই। তখন বিবাদী অন্যায়কারী হিসেবে প্রমাণিত হয়ে যাবে, আর মামলা চলাকালীন তো আর প্রমাণ হয়নি, তাই এই কাজটা করা যাবে না। এমনকি অনুরূপ কৃষি দ্রব্য ক্রয় বিষয় শুনানির উদ্দেশ্যে বিবাদীকে আদালতে হাজির হবার জন্য আদেশ প্রদান করার ক্ষমতা অত্র কার্যবিধি আদালতকে প্রদান করে না। তার মানে এই ধরনের বাদী যদি দাবি করে যে তার 2টা গরু আছে, এগুলো ক্রয় করে নেন, তখন যদি এটা বুঝতে পারে আদালত যে এইটা কি, তার হাল চাষের জন্য দরকার এবং সে একজন কৃষক পেশায়, যদি দেখা যায় যে এরকম কোনো জবাব আসছে, তাহলে কিন্তু বিবাদীকে হাজির হবার জন্য আদেশও দেওয়া যাবে না। অতএব এটি স্পষ্ট যে কৃষকের দখলে থাকা কোনো কৃষিজ দ্রব্য ক্রয়যোগ্য নয়। তাহলে একটা পয়েন্টে আমাদের মনে রাখতে হচ্ছে। ছোট ছোট কিন্তু প্রশ্ন, অনেকটা প্রবলেমেটিক টাইপের প্রশ্ন। এটাকে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে প্রবলেমেটিকের একটা গল্প বানিয়ে পরীক্ষায় দিয়ে দেওয়া হতে পারে, আমার ক্লাস টেস্টে অথবা বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় প্রবলেমেটিক প্রশ্ন কিন্তু এখান থেকে চলে আসতে পারে। তাহলে পয়েন্ট, আদেশ 38-এর বিধি 12 থেকে বলা আছে কৃষকের দখলে থাকা কৃষি পণ্য রায়ের পূর্বে ক্রয় করা যাবে না, রায়ের পরে করা যাবে, আগে না।
কোন আদালতের স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দানের ক্ষমতা নেই? আদালতের নাম জানতে চাওয়া হচ্ছে। দেওয়ানি কার্যবিধি সংশ্লিষ্ট বিধানাবলীর আলোকে আলোচনা করুন। এখানে ছোট্ট একটা প্রশ্ন, 2-1 নম্বরের প্রশ্ন আসতে পারে এটা, বা এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। মানে কোন আদালত সম্পত্তি ক্রোকের আদেশই দিতে পারে না? এটা আছে আদেশ 38 বিধি 13 এর বিধান মতে স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত, যেটাকে বলা হয় স্মল কজ কোর্ট, যেটার এখতিয়ার সামান্য এবং দ্রুত সামারি ট্রায়ালের মাধ্যমে সংক্ষিপ্ত বিচার পদ্ধতির মাধ্যমে মামলা শেষ করা হয়। ভিলেজ কোর্ট বা মেম্বার চেয়ারম্যান যে সালিসি কার্যক্রম চালায়, এই গ্রাম্য আদালতে কিন্তু যে বিচারগুলো হয় সেটা স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে গণ্য হয়। তো এই আদালত অর্থাৎ মেম্বার চেয়ারম্যান তার আদেশ বলে কি করতে পারবেন না? স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দানের আদেশ দিতে পারবেন না, কারণ তার ক্ষমতা নেই। তাহলে আমরা এখানে মনে রাখবো স্মল কজ কোর্ট বা স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত কততে আছে? 38-13-তে আছে। এরপরে আমরা একটি প্রবলেমেটিক প্রশ্ন পড়ব। এই প্রবলেমেটিক প্রশ্নটাকে অন্যভাবেও আসতে পারে। যদি বুঝে উত্তর করেন তাহলে আশা করি এই একটা প্রবলেমেটিক প্রশ্ন দিয়ে অনেকগুলো উত্তর করা সম্ভব। আপনার মক্কেল বলতে যিনি পরীক্ষা দিবেন তাকে অ্যাডভোকেট ধরে নেওয়া হচ্ছে শরাফতের পক্ষে। তাহলে এখানে বাদী হচ্ছে শরাফত। আপনি 2 লক্ষ টাকা আদায়ের জন্য কালামের বিরুদ্ধে চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মানি শুটের মানি শুট দায়ের করেন। এই লাইনটার মধ্যে কত কি আছে আমরা দেখে নিই। এই লাইনটার মধ্যে কত তথ্য দেওয়া আছে? 1 নম্বর তথ্য হচ্ছে আপনার মক্কেল শরাফত, তার মানে বাদীর নাম দিয়ে দেওয়া আছে শরাফত, বাদীর নাম। 2 নম্বর হচ্ছে তাহলে শরাফতের পক্ষে তার মানে শরাফতের পক্ষে আপনি আপনি বলতে যিনি পরীক্ষার খাতে উত্তর দিবেন তাকে বোঝানো হচ্ছে। তারপর এখানে 2 লক্ষ টাকা আদায়ের জন্য 2 লক্ষ টাকা আদায়ের জন্য কি করেছেন? মানি শুট দায়ের করেছেন। তাহলে মামলাটা কিসের মামলা? মানি শুটের মামলা, টাকা আদায়ের মামলা। টাকার পরিমাণ কত? 2 লক্ষ টাকা। আচ্ছা, আরেকটা তথ্য কি আছে? বিবাদীর নামও দেওয়া আছে, কালাম এর বিরুদ্ধে। তারপরে কি দেওয়া আছে? আদালতের নাম দেওয়া আছে চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ আদালত। দেখেন একটা বাক্যের মধ্যে কত তথ্য দেওয়া আছে। তথ্যগুলো আইডেন্টিফাই সঠিকভাবে করার জন্য আপনাকে বুঝে বুঝে লাইনটা পড়তে হবে। তাহলে তথ্যগুলো আমি ভিন্ন ভিন্ন রঙে হাইলাইট করলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে এই প্রতিটা তথ্য কত গুরুত্বপূর্ণ। এরপরে চলে যাই, মামলাটি বিচারাধীন অবস্থায় আপনি অবহিত হন যেন। কি বলা আছে? মামলাটি বিচারাধীন অবস্থায়, খুবই গুরুত্বপূর্ণ লাইন। মামলাটি বিচারাধীন অবস্থায় তার মানে মামলার রায় হয়নি। এখন যদি আপনি কোনো কিছু চান তাহলে এটা রায়ের পূর্বে একটা সিদ্ধান্ত, মানে মামলা বিচারাধীন আছে এখনো রায় হয়নি, তার মানে আপনি মামলায় ডিক্রি পাননি, জারি মামলা করার এখানে সুযোগ নাই ডিগ্রি না পেলে। তাহলে মামলা বিচারাধীন অবস্থায় কি করা যেতে পারে? রায়ের পূর্বে গ্রেপ্তার অথবা প্রয়োগ করা যেতে পারে। আচ্ছা, তারপরে কি আপনিও অবহিত হন যে কালাম চট্টগ্রামের ডাবল মুরিং মৌজার, তাহলে চট্টগ্রাম চট্টগ্রাম জেলা ডাবল মুরিং মৌজার নাম, এই মৌজায় অবস্থিত। তার একমাত্র সম্পত্তি, তার বলতে কালামের 5 কাঠা জমি বিক্রির চেষ্টা করছে, 5 কাঠা জমি স্থাবর সম্পত্তি বিক্রয়ের চেষ্টা করছে। মানি শুটের ভবিষ্যৎ ডিক্রির কার্যকর নিশ্চিত, ভবিষ্যৎ ডিক্রি মানে ভবিষ্যতে পেতে পারে, করার জন্য আপনি আইন অনুযায়ী কি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন? তার মানে রায়ের পূর্বে আটক বা গ্রেপ্তার এবং এই যে 5 কাঠা সম্পত্তি ক্রোক, যে কোনো একটা আমরা করতে পারি অথবা উভয় চাইতে পারি। তো এখানে আমরা কি করব? এখানে যেটা বলেছি, আলোচ্য প্রশ্নে প্রদত্ত তথ্যসমূহের মূল বক্তব্য এই যে, এখানে আপনারা বলতে পারেন কি ঘটনা। ঘটনা কি আছে? প্রশ্ন থেকে হুবহু তুলে দিলেন। এখানে ঘটনা 3টা পয়েন্ট আমি তুলে দিয়েছি। তারপরে কি আলোচ্য প্রশ্নে জিজ্ঞাসিত বিষয়, এই যে জিজ্ঞাসিত বিষয় বলতে বিচার্য বিষয় লিখে দিতে পারেন বা বিবেচ্য বিষয়।
মানি সুটের ভবিষ্যৎ ডিক্রি কার্যকর নিশ্চিত করার জন্য আমি আইন অনুযায়ী কি পদক্ষেপ গ্রহণ করব। এখানে আমি শব্দটা কেন ব্যবহার করছি? এখানে প্রশ্নে বলা হয়েছে আপনার, আপনার, আবার শেষে বলা হচ্ছে আপনি। এই দেখেন, শেষে বলা হচ্ছে আপনি আইন অনুযায়ী কি পদক্ষেপ গ্রহণ করবেন, আপনি বলে সম্বোধন করা হচ্ছে। তার মানে এখানে প্রশ্নে ইউ বলে সম্বোধন করা হচ্ছে, তাই এখানে উত্তরে আই বা আমি বলে উত্তর করতে হবে। তার মানে যিনি পরীক্ষা দিবেন তিনি নিজেকে আইনজীবী ভেবেই পরীক্ষার উত্তর করবেন। আমি দেওয়ানি কার্যবিধি 1908-এর আদেশ 38 বিধি 5-এর বিধান মোতাবেক আমার মক্কেল বাদী শরাফতের পক্ষে বিবাদী কালামের বিরুদ্ধে চট্টগ্রামের ডাবল মুরিং মৌজায় অবস্থিত তার একমাত্র সম্পত্তি, একমাত্র সম্পত্তি, এই ছাড়া যদি অন্য কোনো সম্পত্তি থাকতো তাহলে এই 5 কাঠা বিক্রয় করে দিক, আমার তো সমস্যা নাই, আমি 2 লক্ষ টাকা পাবো, অন্য সম্পত্তি দিয়েও তো আমি রিকভারি করতে পারতাম। কিন্তু যেহেতু একমাত্র সম্পত্তি বলা আছে তাই এটাকে আটকাতে হবে, না হলে কিন্তু এই যে শরাফতের 2 লক্ষ টাকা আর আদায় করা সম্ভব হবে না। তাহলে কালাম একটা প্রতারণার খেলা খেলছে, যে এই খেলাতে তাকে আটকাতে হবে, সম্পত্তিটা যেন সে অন্য কোথাও বিক্রয় করতে না পারে সেটা কিন্তু আটকাতে হবে। তাহলে 5 কাঠা জমি মানি সুটের রায় ঘোষণার পূর্বে প্রকের প্রার্থনায় চট্টগ্রামের বিজ্ঞ প্রথম যুগ্ম জেলা জজ আদালতে আবেদন করব। আচ্ছা, সুতরাং বিবাদী কালাম বা কামাল, প্রশ্নে কি আছে? কালাম, কালামই আছে। আচ্ছা, বিবাদী কালাম যেন চট্টগ্রামে ডাবল মুরিং মৌজায় অবস্থিত তার একমাত্র সম্পত্তি 5 কাঠা জমি মানিসুটের রায় ঘোষণার পূর্বে বিক্রি করতে না পারে, সেজন্য আমি অত্র কার্যবিধির 38 বিধি আদেশ 38 বিধি 5-এর বিধান মোতাবেক মানিসুটের রায় ঘোষণার পূর্বে ক্রোকের প্রার্থনায় চট্টগ্রামের বিজ্ঞ প্রথম যুগ্ম জেলা জজ আদালতে আবেদন করবে। এটি আমার মক্কেলের পক্ষে একজন আইনজীবী হিসাবে আমার আইনানুগ পদক্ষেপ হবে। এভাবে উত্তর করে দেবেন। তো এই যে এখানে যে পয়েন্টটা দিয়েছে এটা হচ্ছে প্রাসঙ্গিক আইন, আর শেষে যে প্যারাটা দিয়েছি এটা হচ্ছে সিদ্ধান্ত। তো আপনারা এইভাবে দিতে পারেন 3টা পয়েন্ট উল্লেখ করে, 1 নম্বর ঘটনা, 2 নম্বর বিচার্য বিষয়, 3 নম্বর হচ্ছে প্রাসঙ্গিক আইন, 4 নম্বর হচ্ছে সিদ্ধান্ত। অথবা এইভাবেও আপনারা উল্লেখ করতে পারেন। আচ্ছা, এই প্রশ্নটা যদি আপনাদের ড্রাফটিং আকারে আসে, যদি বলা হয় যে আপনি এটি শরাফতের পক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ অনুযায়ী আর্জি দরখাস্ত মুসাবিদা করুন, তাহলে দরখাস্ত মুসাবিদা আপনাকে করতে বলবে। কারণ মামলার মাঝখানে আপনি কোনো কিছু আবেদন করছেন, তার মানে দরখাস্ত আকারে করতে হবে। তাহলে আপনাকে দরখাস্ত লিখতে হবে। দরখাস্তের সময় বাদীর নাম শরাফত, বিবাদীর নাম কালাম, তারপরে আদালতের নাম প্রথম যুগ্ম জেলা জজ আদালত, মামলা নং একটা বানিয়ে দিয়ে দিলেন, মামলা নং। এইভাবে বিষয় দিয়ে ফৌজদারি কার্যবিধির 38-এর বিধি 5-এর বিধান মতে 5 কাঠা সম্পত্তি ক্রোকের আদেশ, এইভাবে আমরা করব। তো এইটা আমরা যখন এই সাবজেক্টের সর্বশেষে ড্রাফটিং অংশ আছে তখন আমি সেই জিনিসগুলো আবার শেখাবো। ইতিপূর্বে অন্য সাবজেক্টেও শিখিয়েছি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব পরের টপিকে। টপিক 8, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ। তো এর আগে আমি আগের টপিক পড়ানোর সময় বলছিলাম বারবার যে যদি একটা কার ক্রয় করা হয় তাহলে তো আদালত নিজে সেটা ব্যবহার করবে না, বা আদালতের কোনো কম্পাউন্ডে সেটা আটকে রাখবে না, হয়তোবা কোনো রিসিভার নিয়োগ করতে পারে, বা 2টা গাভী, বা 2টা গরু, বা স্বর্ণালংকার, বা একটি আমবাগান। তো এরকম কোনো কিছু যদি আদালত প্রয়োগ করে তাহলে এইটা দেখভাল করার জন্য, তত্ত্বাবধান করার জন্য, টেক কেয়ার করার জন্য একজন কেয়ারটেকার বা রিসিভার নিয়োগ করবেন। রিসিভার কোন ব্যক্তি বা রিসিভার কে? রিসিভারের সংজ্ঞা চাওয়া হচ্ছে। রিসিভার
রিসিভার বা তত্ত্বাবধায়ক হচ্ছে আদালত কর্তৃক নিযুক্ত একজন কর্মকর্তা, যিনি মোকদ্দমা চলাকালীন, এই দেখেন মোকদ্দমা চলাকালীন, মানে এর আগে মোকদ্দমা চলাকালীনই কিন্তু স্টেপটা আসলো, এবারও কিন্তু মোকদ্দমা চলাকালীন মানে যেই মামলাটা চলছে চলমান, তাহলে মোকদ্দমা চলাকালীন সময়ে বিরোধীয় সম্পত্তির, বিরোধীয় বলতে যে মামলার যে সম্পত্তি নিয়ে নালিশ হচ্ছে বা নালিশীয় সম্পত্তি, তত্ত্বাবধান করেন। তাহলে যেই সম্পত্তি নিয়ে মামলা হয় বা যে সম্পত্তি ক্রোক করা হয় সেই সম্পত্তি কিন্তু রিসিভারকে দায়িত্ব দেওয়া হয়, এটা আপনি দেখবেন। সেটার জন্য অবশ্যই ফি পাবে। রিসিভার নিয়োগ আদালতের ইচ্ছাধীন ক্ষমতা বা সুবিবেচনার উপর নির্ভরশীল। আদালত ইচ্ছা করলে রিসিভার নিয়োগ করতে পারেন প্রয়োজনে, অথবা নাও করতে পারেন। তবে নিয়োগের সময় যথাসম্ভব বিচার বিভাগীয় মূলনীতি ও প্রচলিত আইনের প্রতি সতর্ক দৃষ্টি রাখা হয়। এতটুকুই রিসিভার কি বা রিসিভার কে, রিসিভার কাকে বলে, 1 বা 2 নম্বরের জন্য আসলে এতটুকু লিখলেই হবে। কখন রিসিভার নিযুক্ত করা হয়? রিসিভার সম্পর্কে কিন্তু আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 44 ধারায় জেনেছি কোন কোন ক্ষেত্রে রিসিভার নিয়োগ করা যায়। এখন আমরা রিসিভার নিয়োগ কখন করা যায়। রিসিভার নিয়োগ দেওয়ানি কার্যবিধির 51 ধারা অনুসারে আদালত সঙ্গত মনে করলে ডিক্রির আগে বা পরে যে কোনো সময়ে রিসিভার নিয়োগ করতে পারে। এছাড়া 40 নম্বর আদেশের 1 নম্বর বিধিতে, মানে আদেশ 40 বিধি 1, এখানে বলা হয়েছে যে সঙ্গত বা সুবিধাজনক মনে করলে আদালত একটি আদেশ দিয়ে নিম্নবর্ণিত ব্যবস্থা গ্রহণ করতে পারেন। কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন? ডিক্রির পূর্বে বা পরে কোনো সম্পত্তির জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ, বা সম্পত্তির দখল বা জিম্মাদারি হতে কোনো ব্যক্তিকে অপসারণ, বা উক্ত সম্পত্তি রিসিভারের দখল, জিম্মাদারি বা ব্যবস্থাপনায় অর্পণ করা, এবং রিসিভারকে সম্পত্তি প্রসঙ্গে মামলার দায়ের করা ও মামলার জবাব দেওয়া, সম্পত্তিটি হস্তান্তর করা, ব্যবস্থাপনা করা, এর সংরক্ষণ মানে সম্পত্তির সংরক্ষণ, সম্পত্তির উন্নয়ন করা, খাজনা দেওয়া ও মুনাফা আদায় করা। খাজনা দেওয়া বলতে সেই সম্পত্তিটার তো একটা ট্যাক্স আছে, যদি সম্পত্তির ট্যাক্স দেওয়ার দরকার হয়, যেমন ভূমি উন্নয়ন খাজনা দেওয়া হয়, কর দেওয়া হয়, সেটা দিতে হবে তাকে। কারণ এই এই সম্পত্তিটা তার দায়িত্বে আছে, বাদীর কাছে নয়, বিবাদীর কাছেও নাই। তাহলে এটা প্রতি বছর খাজনা ওই রিসিভারকে দিতে হবে। এবং সেই সম্পত্তি যদি কোনো প্রফিটেবল প্রপার্টি হয়, আম বাগান হয় বা ফসলের কোনো সম্পত্তি হয়, বা সেটা কোনো নারিকেল বাগান হয়, তাহলে সেখান থেকে যে মুনাফা হবে সেটাই আদায় করা এবং হিসাব রাখা, এবং উক্ত খাজনা ও মুনাফা বাবদ প্রাপ্ত অর্থ যথাবিহিত ব্যয় ও বিলি বন্টন করার ব্যাপারে সম্পত্তির মালিকের অনুরূপ ক্ষমতা, অথবা সম্পত্তির মালিকের, একটা সম্পত্তির মালিক যে ক্ষমতা আহ, থাকে, সে ধরনের ক্ষমতা কিন্তু থাকবে আদায় করা বা সেই ব্যয় নির্বাহ করার জন্য, অথবা আদালত যেরূপ উপযুক্ত মনে করেন সেরূপ ক্ষমতা অর্পণ। এই যে উপরে যেগুলো বলা হলো, এর বাইরেও আরো কিছু ক্ষমতা আলাদাভাবে কোনো মামলার পরিস্থিতি ভেদে স্পেশালি আদালত একজন রিসিভারকে দিতে পারেন। এভাবে আদালত ডিক্রি প্রাপক এবং দেনাদার, ডিক্রি প্রাপক বলতে ডিক্রি হোল্ডার, দেনাদার বলতে ডিক্রি ডেপ্টর, এর স্বার্থে একজন রিসিভার নিয়োগ করে থাকেন। দুইজনেরই স্বার্থ কিন্তু হয়, তৃতীয় পক্ষের কাছে গেলে কিন্তু উভয় পক্ষই মেনে নেয়। আচ্ছা, এরপরে আমরা পরের প্রশ্ন পড়ছি, রিসিভারের দায়িত্ব সমূহ কি কি। একজন রিসিভার নিয়োগ করা হলো, সাধারণত আইনে কি কি দায়িত্ব তার আছে। রিসিভারের দায়িত্ব সমূহ আছে সিপিসির আদেশ 40 বিধি 3-এ। এ 3-এ রিসিভারের দায়িত্বসমূহ বর্ণিত আছে, যা নিম্নরূপ: সম্পত্তি বাবদ প্রাপ্ত আয়ের যথাযথ হিসাব দানের জন্য আদালত কর্তৃক নির্ধারিত জামানত যদি থাকে সেটা দাখিল করতে হবে। আদালত কর্তৃক নির্ধারিত ফরমে এবং নির্দিষ্ট সময়ে হিসাব দাখিল করতে হবে। আদালতের নির্দেশ মোতাবেক তার নিকট হতে পাওনা টাকা পরিশোধ, এবং স্বেচ্ছাকৃত ত্রুটি অথবা গুরুতর অবহেলার দরুন সম্পত্তির কোনো ক্ষতি সাধিত হলে তার জন্য রিসিভারকে দায়ী হতে হবে। রিসিভার কিন্তু রিস্ক আছে, একটা প্রপার্টি নিলেই হবে না। একটা প্রপার্টি নেওয়ার পর সেখান থেকে মনে করেন মামলা চলাকালীন 2 বছর মামলা চললো, 2 বছর তার কাছে ছিল, এই 2 বছরে সেই মামলা সেই প্রপার্টি থেকে তার হয়তোবা
2 লক্ষ টাকা লাভ হলো, এই 2 লক্ষ টাকা কিন্তু আবার আদালতে দাখিল করতে হবে, এবং আদালত একটা নির্দিষ্ট আবার ফি তাকে দিবেন পারিশ্রমিক হিসাবে, সম্মানী হিসাবে। আর সেই প্রপার্টিটার যদি ক্ষতি করে ফেলে রিসিভার অবহেলার কারণে, প্রাকৃতিক কারণে নয়, ব্যক্তিগত অবহেলার কারণে, নেগলিজেন্সের কারণে বা গুরুতর অবহেলার কারণে, সেক্ষেত্রে কিন্তু সেই রিসিভারকে আবার ক্ষতিপূরণ দিতে হবে। রিসিভারের রক্ষণাবেক্ষণ হতে কি কি কারণে সম্পত্তি মুক্ত করা যায়? রিসিভারকে সম্পত্তি দিয়ে দেওয়া হলো, এখন সেই রিসিভার কাছ থেকে আবার সম্পত্তি নিয়ে নেওয়া হবে। কি কি কারণে নিয়ে নেওয়া হবে, অর্থাৎ সে দায়িত্ব মুক্ত হবে, সেটা আবার দেখে নিই। রিসিভারের রক্ষণাবেক্ষণ হতে যে যে কারণে সম্পত্তি মুক্ত করা যায়, কি কি কারণে সম্পত্তি মুক্ত করা যাবে? রিসিভারের রক্ষণাবেক্ষণ হতে যে সকল কারণে সম্পত্তি মুক্ত করা যায় তা দেওয়ানি কার্যবিধির 40 নম্বর আদেশের বিধি 1-2 এবং 4 নম্বর বিধিতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তাহলে আদেশ 40, বিধি 1-এর উপবিধি 2 এবং বিধি 4-এর মধ্যে বলা আছে। কি বলা আছে? 1-এর উপবিধি 2-এ কি বলা আছে সেটা দেখে নিই। 1-এর উপবিধি 2 নম্বর বিধিতে উল্লেখ করা হয়েছে যে কোন সম্পত্তি, কোনো ব্যক্তিকে সম্পত্তি দখল এবং জিম্মাদারি হতে অপসারণের ব্যাপারে মামলার কোনো একটি পক্ষের অধিকার না থাকলে আদালত ও অত্র বিধি বলে অনুরূপ ব্যক্তিকে অপসারণের ক্ষমতা লাভ করবেন না, তার মানে করা যাবে না। প্রথম পয়েন্টে বললো। 4 নম্বর বিধিতে বলা হয়েছে যে রিসিভার যদি আদালত কর্তৃক নির্ধারিত ফরমে এবং নির্দিষ্ট সময়ে হিসাব দাখিল করতে ব্যর্থ হয়, বললো আপনি হিসাব দেন, রিসিভার হিসাব দেয় না, টাকা যা পায় সেই টাকা হয়তো বা নিজের প্রয়োজনে খরচ করে ফেলেছে বা আত্মসাৎ করে ফেলেছে, এরকম হতে পারে, রিসিভারের নামে মামলা হয়ে যেতে পারে। আদালতের নির্দেশ মোতাবেক তার নিকট হতে পাওনা টাকা পরিশোধে যদি সে ব্যর্থ হয়, বললো যে আপনার কাছ থেকে তো টাকা পাওয়া যাবে 2 লক্ষ টাকা, আপনি এটা দাখিল করেন, দাখিল করলে আপনাকে ফিটা দিয়ে দেওয়া হবে, দাখিলও করছে না, মানে টাকা আত্মসাৎ করছে হয়তোবা, বা অহেতুক বিলম্ব করছে, স্বেচ্ছাকৃত ত্রুটি অথবা গুরুতর অবহেলার দরুন সম্পত্তির কোনো ক্ষতি সাধন যদি করে ফেলে, সেই ক্ষেত্রে আদালত বলবে এই রিসিভার চলবে না, এই রিসিভার কাছ থেকে সম্পত্তি নিয়ে নিতে হবে, নিয়ে হয়তোবা অন্য কোনো রিসিভারকে দিতে হবে। তাহলে উল্লেখিত কারণে রিসিভার সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে আদালত রিসিভারের সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিতে পারবেন, উক্ত সম্পত্তি বিক্রি করতে পারবেন এবং বিক্রিলব্ধ অর্থ দ্বারা উক্ত পাওনা পরিশোধ বা ক্ষতিপূরণের পর অবশিষ্ট টাকা যদি থাকে রিসিভারকে প্রদান করবেন। এভাবে রিসিভারের রক্ষণাবেক্ষণ হতে সম্পত্তি মুক্ত করা হয়। এই যে এই প্রশ্নের উত্তরে আমরা দুইটা জিনিস দেখলাম। একটা মনে করেন যে এই মিস্টার এই কালামের সম্পত্তি ক্রোক করা হয়েছে শরাফতের আবেদন ক্রমে, শরাফতের আইনজীবীর আবেদন ক্রমে। এখন কালাম সম্পত্তিটা দেওয়া হয়েছে রহিমের কাছে, রহিম এখানে রিসিভার, তো মিস্টার রহিম এই সম্পত্তিটা থেকে কিছু আয় করে, হিসাব নিকাশ দিচ্ছে না কোর্টে, বা এই আয়ের টাকা আদালতে জমা দিচ্ছে না, মামলা হয়তো বা শেষ হয়ে গেছে। এখন মামলায় শরাফত জিতে গেছে, ডিক্রি পেয়ে গেছে, এখন শরাফত সম্পত্তিও পাবে, আবার কি পাবে, এই যে আয়ের টাকাটাও পাবে হিসাব নিকাশ করার পরে। তো এখানে রহিম সাহেব রিসিভার তিনি এগুলো করছেন না, ডিলে করছেন, হয়তোবা তার কাছে টাকা নাই, সে টাকাটা নিজের কাজে ব্যবহার করে ফেলেছে, হয়তোবা আত্মসাৎ করে ফেলেছে। এখন আদালত কি করবেন? আদালতের কাজ আদালতের কাজ ওই সম্পত্তিটা তো উদ্ধার করে আগে ডিক্রিদারকে দিয়ে দিতে হবে, যদি জারি মামলা করে দিয়ে দিল। তারপরে এই 2 লক্ষ টাকা যে টাকাটা খেয়ে ফেলেছে বা আত্মসাৎ করে ফেলেছে রহিম, সেই টাকাটা উদ্ধারের জন্য কি করবে আদালত? এই যে রহিমের যে নিজস্ব সম্পত্তি আছে সেইটা আবার ক্রোক করে নেবে, রিসিভারের সম্পত্তি ক্রোক করে সেখান থেকে কিন্তু রিসিভারের যে দেনা সেটা পরিশোধ করা যাবে, সেটাই বলা হচ্ছে। তার মানে রিসিভার খুবই কিন্তু বড় দায়িত্বের বিষয়। আচ্ছা, এরপর রিসিভারের রক্ষণাবেক্ষণ হতে কি কি কারণে সম্পত্তি মুক্ত করা যায়? যখন এবং যেভাবে রিসিভার নিযুক্তি বাতিল করা যায়, নিম্নলিখিত পরিস্থিতিতে রিসিভার নিযুক্তি বাতিল করা যায়। যে ক্ষেত্রে রিসিভার নিয়োগের মেয়াদ থাকে যে 30 দিনের জন্য, বা
ষাট 60 দিনের জন্য বা 3 মাসের জন্য মেয়াদ উল্লেখ করা আছে। মেয়াদ শেষে মামলার রায় পর্যন্ত বা সেক্ষেত্রে আদালত কর্তৃক রায় ঘোষণার সঙ্গে সঙ্গে রিসিভারের নিযুক্তি বাতিল হয়ে যায়। এখন বলা হলো যেদিন রায় ঘোষণা করা হবে সেদিন পর্যন্ত রিসিভারের কাছে সম্পত্তি থাকবে। যেদিন রায় হয়ে গেল সেই দিন রিসিভার নিযুক্তি বাতিল হয়ে যাবে অটোমেটিক। রিসিভারের দায়িত্বের অবসান হওয়া মাত্রই তার নিযুক্তিকালের পরিসমাপ্তি ঘটবে। তাহলে রিসিভারের যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছিল, বললো যে আপনি মাঠে জানতো যে এইখানে যে সম্পত্তি আছে এইটার একটা হিসাব নিকাশ করে আসেন, বা একটা বিজনেস নিয়ে সমস্যা হচ্ছে, দুই বন্ধুর মধ্যে বিজনেস ছিল, এখন মানি শুট মামলা এক বন্ধু আরেকজনের নামে করেছে, করে সমস্যা হচ্ছে যে বিজনেসে কে কতটুকু পাবে এইটা নির্ণয় করতে হবে। তো রিসিভার নিয়োগ করে দিল। রিসিভার সেটা দেখে একটা হিসাব নিকাশ দিতে পারে। তো হিসাব নিকাশ দেওয়ার সঙ্গে সঙ্গে তার নিযুক্তি বাতিল হয়ে গেল, মানে যতটুকু কাজ, কাজ শেষ, নিযুক্তিও শেষ। মামলার পক্ষসমূহের মধ্যে আপোষ, রফা বা অন্যভাবে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তির পর রিসিভারের কাজের পরিসমাপ্তি ঘটে এবং তার নিযুক্তি বাতিল হয়ে যায়। মামলা চলছে, মনে হচ্ছিল মামলা কন্টেস্ট হবে, 2-3 বছর চলবে, তাই রিসিভার নিয়োগ করা হয়েছিল। রিসিভার নিয়োগ করার পর বাদী মনে করছে আমিও তো খেতে পারছি না সম্পত্তিটা, বিবাদী মনে করছে আমিও তো ভোগ দখল করতে পারছি না। তো তখন দুইজন এক হয়ে গেল, যে শরাফত আর কালাম এক হয়ে গেল। হয়ে যাওয়ার পর বললো ঠিক আছে, রহিমের কাছে যে সম্পত্তি আছে এবার আমরা আদালতে সোলেনামা দাখিল করে বলি যে আমাদেরকে এইভাবে ডিক্রি দিয়ে দেন এবং আমাদের সম্পত্তি আমরাই দেখভাল করব, বা বাদী দেখভাল করবে, এবং বিবাদী সেটা মেনে নিল। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা থেকে যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন।